আরও ২,৫০০ কোটি টাকা ধার পেল ইসলামী ব্যাংক। আস্থা ফেরাতে জোর দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। শিগগিরই পূর্ণাঙ্গ বোর্ড। বাজেটে তথ্য উপাত্তে ছলচাতুরির অভিযোগ দেবপ্রিয় ভট্টাচার্যের। কর ছাড়ে সুফল ভোক্তা পাচ্ছে কিনা তদারকির পরামর্শ। ফ্যামিলি কার্ডে দলীয় সম্পৃক্ততা থাকবে না, জানালেন অর্থমন্ত্রী। প্রকৃত সুবিধাভোগী নিশ্চিতে নজরদারি নির্দেশ। সারা দেশে ২,০০০ মিনি কোল্ড স্টোরেজ করবে সরকার। ২ বছর পর আর পেঁয়াজ আমদানি করতে হবে না, জানালেন কৃষিমন্ত্রী। এবং দেশে এবার ভরিতে ৫,০০০ টাকার বেশি বাড়ল স্বর্ণের দাম। ২২ ক্যারেটের স্বর্ণের ভরি এখন ২,৩০,০০০ টাকার বেশি। স্বাগত। শুরু করছি স্টার বি স্টোরে, সঙ্গে আছি তামজিদ আহমেদ। শিরোনাম দেখছিলেন, এবারে বিস্তারিত খবর। ইসলামী ব্যাংকের গ্রাহকদের আস্থা ধরে রাখতে কাজ করবেন বলে জানালেন ব্যাংকটির দায়িত্ব পাওয়া বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক জহির হোসেন। সকালে এক সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, ব্যাংকের বোর্ডের নীতি নির্ধারণে কাজ করবেন তিনি, আর ব্যাংক পরিচালনার দায়িত্ব পালন করবেন ব্যাংকটির কর্মকর্তারা। এ সময় ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি জানান, সংকট এড়াতে ব্যাংকটিকে আরও ২,৫০০ কোটি টাকা ধার দিয়েছে বাংলাদেশ ব্যাংক। রোববার ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দিয়ে এক সদস্যের নতুন বোর্ড গঠন করে বাংলাদেশ ব্যাংক। এতে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে সমস্ত ক্ষমতা দিয়ে নিয়োগ দেওয়া হয়। নিয়োগ পাওয়ার পর সোমবার ইসলামী ব্যাংকে আসেন জহির হোসেন। ইসলামী ব্যাংকে আমানতকারীদের আস্থা ফিরিয়ে আনতে ও লেনদেন স্বাভাবিক করতে কাজ করা হবে বলে জানান তিনি। এখন ইনশাল্লাহ আর কোনো অসুবিধা হবে না, গ্রাহকদের আর পিছনে ফিরে তাকাতে হবে না। আপনারা নির্বিঘ্নে আপনাদের লেনদেন করবেন, স্বাভাবিকভাবে লেনদেন চলবে। আপনাদেরকে আমাদের যে ম্যানেজমেন্ট টিম আছে তারা সহযোগিতা করবে। ব্যাংকের বোর্ডের নীতি নির্ধারণে কাজ করবেন বলে জানান জহির হোসেন, আর ব্যাংক পরিচালনায় কর্মকর্তারা দায়িত্ব পালন করবেন। এছাড়া পুরানো মালিকদের কাছে মালিকানা ফিরিয়ে দেওয়ার বিষয়ে আদালতের সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে বলে জানান তিনি। সেটা তো আদালতের নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করব। আদালতের নির্দেশনার বাইরে তো আমরা কিছু করতে পারবো না, যেহেতু বিষয়টা লাইং উইথ দ্য কোর্ট। ইসলামী ব্যাংক তারল্য সংকটে সোমবার আরও ২,৫০০ কোটি টাকা বাংলাদেশ ব্যাংক থেকে ধার পেয়েছে। তবে পুরানো পর্ষদ ভেঙে দেওয়ায় এদিন টাকা উত্তোলন কমে গেছে বলে জানান ভারপ্রাপ্ত এমডি। সেই চেয়ারম্যান যখন বাতিল হয়ে গেছে, কাজে সাধারণভাবেই আমাদের সেই গ্রাহকদের আস্থা ফিরে আসার কথা। আমরা আজকের অভিজ্ঞতা আমরা দেখছি যে অনেকে এসে লাইন দিয়েছে টাকা উঠানোর জন্য। যখনই শুনছে যে চেয়ারম্যান বাতিল হয়ে গেছে, অনেকেই আবার কিন্তু ফেরত চলে গেছে। অপরদিকে চেয়ারম্যান খুরশিদ আলম সহ পর্ষদ ভেঙে দেওয়ায় গভর্নরকে ধন্যবাদ জানিয়েছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম। তবে ইসলামী ব্যাংকিংয়ে অভিজ্ঞ, সৎ ও দক্ষ ব্যক্তিদের দিয়ে পর্ষদ পুনর্গঠন সহ ৭ দফা দাবিতে আন্দোলন চলবে বলে জানিয়েছেন তারা। আমাদের ৭ দফা দাবি এখনো আমরা ৭ দফা দাবির পক্ষে আর রয়েছে। ফলে আমাদের এই দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। ইসলামী ব্যাংকের সর্বনিম্ন ৫ সদস্যের একটি পূর্ণাঙ্গ পর্ষদ দেওয়ার কাজ চলছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। আতাউর নিয়ন, স্টার নিউজ, ঢাকা। দর্শক, ইসলামী ব্যাংক নিয়ে আরো বিস্তারিত জানাতে বাংলাদেশ ব্যাংক থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ওয়ালিদ সাকিব। ওয়ালিদ, এই যে ইসলামী ব্যাংকের নতুন পর্ষদ গঠন করার কথা বলা হচ্ছে, এই নতুন পর্ষদ কতদিনে গঠন হতে পারে এবং পুরনো মালিকদের হাতে ইসলামী ব্যাংক দায়িত্ব আবার ছেড়ে দেওয়ার বিষয়ে আসলে কি ধরনের সিদ্ধান্ত আসতে পারে, এই বিষয়ে একটু বিস্তারিত জানাবেন আমাদের। আগের মালিকদের যে শেয়ার রয়েছে, প্রায় ৮২% শেয়ার নামে বেনামে রয়েছে, সেগুলো আদালতের নির্দেশে কিন্তু এখন সরকারের কাছে জব্দ অবস্থায় রয়েছে। ফলে এখনই এসব শেয়ার নিয়ে যতক্ষণ পর্যন্ত আদালতের নির্দেশনা পাওয়া না যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত এসব শেয়ার হস্তান্তর কিংবা আগের মালিকদের কাছে ফিরিয়ে দেওয়া হবে কিনা সেই সিদ্ধান্ত এখনো বলা যাচ্ছে না। অর্থাৎ এটি সম্পূর্ণ আদালতের এখতিয়ারাধীন বিষয় তামজিদ। আর আপনি জানেন যে ইসলামী ব্যাংকের যে পর্ষদে আপনি বলছেন যে কবে নাগাদ ৫ সদস্যের পরিচালনা পর্ষদ নতুন করে গঠন হতে পারে, সেক্ষেত্রে একটু বলি তামজিদ যে বাংলাদেশ ব্যাংক কিন্তু আসলে এর আগেও যখন ইসলামী ব্যাংকের পর্ষদ পুনর্গঠন করতে গিয়েছিল, তখন আমাদেরকে যে সংকটের কথা জানিয়েছিল যে আসলে ইসলামী ব্যাংকিং জানেন এবং ইসলামিক ব্যাংকিং বোঝেন বা অভিজ্ঞ যে ব্যক্তিরা,
সেই ব্যক্তিদের সমন্বয়ে আসলে যে পর্ষদটি গঠন করা হয়েছিল তাদেরকে আসলে এই পর্ষদে আনার ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের অনেক সময় লেগেছে, কারণ হচ্ছে যোগ্য ব্যক্তি খুঁজতে অনেক সময় লেগেছিল। তো সেক্ষেত্রে যেহেতু বাংলাদেশ ব্যাংকের সেই সময়ের বক্তব্য যদি আমরা ধরি যে আসলে যোগ্য ব্যক্তিদেরকে যদি আসলে তারা আনতে চায়, সেক্ষেত্রে হয়তো কিছুদিন সময় লাগতে পারে। বাংলাদেশ ব্যাংক হয়তো এখনো বাংলাদেশ ব্যাংক থেকে আনুষ্ঠানিকভাবে এ ধরনের কোনো কথা বলা হয়নি, তবে বলা হয়েছে যে এখন যিনি বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক জহির হোসেন, তাকে আপাতত হচ্ছে ইসলামী ব্যাংকের যে পরিচালনা পর্ষদ যেটি রয়েছে সেই পরিচালনা পর্ষদের সব ক্ষমতা দেওয়া হয়েছে। অর্থাৎ এক ধরনের তিনি চেয়ারম্যান, তাকে চেয়ারম্যান বলা না হলেও বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে উনি মূলত চেয়ারম্যানের সব ধরনের দায়িত্ব তিনি পালন করবেন। আর পর্ষদ ঠিক কবে নাগাদ নতুন করে করবে সেটি বাংলাদেশ ব্যাংক এখনো নিশ্চিত করে কিন্তু কিছু বলতে পারেনি আমাদেরকে, বা জানায়নি এখনো। আর একটু আপনাকে জানিয়ে রাখি যে ইসলামী ব্যাংকের যে খুরশিদ আলমকে অপসারণের বিষয় কিন্তু গত 2 সপ্তাহ ধরে কিন্তু আন্দোলন চলছে। সেই আন্দোলনের শুরুর দিকে কিন্তু বাংলাদেশ ব্যাংকের একটি মন্তব্য ছিল, বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বলা হয়েছিল যে রাস্তার আন্দোলনে আসলে সিদ্ধান্ত বদলাবে না। তো রাস্তার আন্দোলনে হয়তো তারা সিদ্ধান্ত বদলাতো না, কিন্তু যখন দেখা গেছে যে এখানে আমানতকারীদের আমানত তোলার এক ধরনের হিড়িক পড়েছে, ইসলামী ব্যাংকের যিনি ভারপ্রাপ্ত এমডি রয়েছেন তিনি কিন্তু গতকাল জানিয়েছেন যে প্রতিদিন গড়ে 1200 কোটি টাকা করে প্রতিদিন ইসলামী ব্যাংক থেকে উত্তোলন হচ্ছিল। সেই টাকা তোলার চাপ সামাল দিতে, অর্থাৎ আমানতকারীদের মধ্যে আস্থা ফিরিয়ে আনার জন্য কিন্তু বাংলাদেশ ব্যাংক নতুন করে ইসলামী ব্যাংকের যে পর্ষদ রয়েছে চেয়ারম্যান সহ পুরো পর্ষদ সদস্য সবার নিয়োগ বাতিল করেছেন। আর আমরা তখন বাংলাদেশ ব্যাংকের যিনি সহকারী মুখপাত্র ছিলেন শাহরিয়ার সিদ্দিকী, তার সঙ্গে আমরা রাতেই কথা বলেছি। তিনি বলছেন জনস্বার্থে আসলে ইসলামী ব্যাংকের পর্ষদ পরিবর্তন করা হয়েছে। তামজিদ, ধন্যবাদ ওয়ালিদ। দর্শক, ইসলামী ব্যাংক প্রসঙ্গে আমরা আরও বিস্তারিত আলোচনা করব একজন বিশেষজ্ঞর সাথে সংবাদের পরের অংশে। যাচ্ছি অন্য খবরে। এশীয় উন্নয়ন ব্যাংক এডিবির ঋণ সহায়তার পর বেড়েছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ। এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে রোববার দেশের মোট রিজার্ভ ছাড়িয়েছে 35 বিলিয়ন বা $3,500 কোটি। এর মধ্যে বাংলাদেশের জন্য বাজেট সহায়তা বাবদ $100 কোটি ছাড় করেছে এডিবি। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী 10 জুন দেশের মোট রিজার্ভের পরিমাণ ছিল $3,473 কোটি। এডিবি ঋণ পাওয়ার পর মোট রিজার্ভ দাঁড়িয়েছে $3,562 কোটি। আইএমএফ এর হিসাব পদ্ধতি BPM6 অনুযায়ী এই রিজার্ভের পরিমাণ $3,107 কোটি। এবার জানাবো বাজেট 2026-27 খবর। প্রস্তাবিত বাজেটে তথ্য উপাত্ত নিয়ে ছল চাতুরি হয়েছে বলে অভিযোগ অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের। নাগরিক প্ল্যাটফর্মের মিডিয়া ব্রিফিংয়ে তিনি আরও বলেন, আয় ও সম্পদ বৈষম্য কমাতে নজর দেয়া হয়নি এই বাজেটে। এছাড়া বিনিয়োগ বাড়াতে দেয়া কর ছাড়ের সুফল ভোক্তা পাচ্ছে কিনা তা তদারকির পরামর্শ দেন বক্তারা। একাধিকবার বলেছেন আমি বিনিয়োগ বান্ধব বাজেটের ঘোষণা দিয়ে নতুন অর্থ বছরে 9,38,000 কোটি টাকা ব্যয়ের পরিকল্পনা সরকারের, যেখানে এনবিআর এর রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা দেয়া হয়েছে 6,04,000 কোটি টাকা। বলে সেটা মাত্র 2.9। তবে নাগরিক প্ল্যাটফর্ম বলছে মূল্যস্ফীতি, জিডিপি ও রাজস্ব আহরণের তথ্য উপাত্তে গড়মিল রেখেই বাজেট দিয়েছে সরকার। সোমবার এক মিডিয়া ব্রিফিংয়ে এমন মন্তব্য করে নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, আয় ও সম্পদ বৈষম্যের দিকেও দেয়া হয়নি নজর। মূল্যস্ফীতিকে কম বলা, বড় বড় প্রকল্প দিয়ে দৃষ্টি সরানো এবং তারপরে তার পক্ষ থেকে কোনো মানুষের উপকার হলো কিনা তার মূল্যায়ন না করা, এই সমস্ত পথে আগের সরকার কিন্তু গেছে। সেহেতু এই সরকার যদি ওই পুরনো পথে আবার হাঁটার আশঙ্কায় আমাদের মনের ভিতরে রয়েছে এবং এটা সূত্রপাত হয় যে ওই তথ্য উপাত্তের ছলচাতুরি দিয়ে, সেইটার ব্যাপারে আমি সাবধান করার পক্ষপাতী। বিগত সরকারের তৈরি করা তথ্য উপাত্ত ও পরিকল্পনা থেকেই তড়িঘড়ি করে সার্বিক অর্থনীতির অনুমিতি সাজানো হয়েছে বলে মন্তব্য করেন আলোচকরা। আমি আগামী অর্থ বছরের ভিতরে থাকি, 3 বছর পরে না যাই। 13.7% আগামী বছরের বাজেটের লক্ষ্যমাত্রা, কিন্তু 13% হবে সরকারি বিনিয়োগ জিডিপির অংশ হিসেবে। এইটা কি সম্ভব? তার মানে কেউ সিরিয়াসলি এটাকে দেখেন নাই। বাজেটে শুধু উৎসে কর কমানো নয়, এর সুফল ভোক্তা পাচ্ছে কিনা তা তদারকির পরামর্শ দেন বক্তারা। খুচরা বিক্রেতাদের কাছ থেকে যখন ভ্যাট নেওয়া হবে, স্বাভাবিক খুচরা বিক্রেতাদেরকে যদি এই প্যাকেজ ভ্যাটটা দেয়, সে কার কাছ থেকে আদায় করবে? সে তো অবশ্যই জনগণ থেকে আদায় করবে। মানে উনি তো আর নিজের পকেট থেকে ভ্যাট দিবেন না, উনি কাস্টমার থেকে কালেক্ট করে কিন্তু ভ্যাট দিবেন। সো ভ্যাটের যত নেট এক্সপানশন হবে, এটা ধনী গরিব নির্বিশেষে কিন্তু এটার অভিঘাতটা কিন্তু
চলতে থাকবে। এ সময় জ্বালানি খাতের ভর্তুকি যথাযথভাবে বাস্তবায়নের তাগিদ দেন আলোচকরা। I have always been in support for an LPG card. LPG কার্ডের ব্যাপারে I have always been in support. কারণ আমরা সবকিছুকে করছি, আমরা এনার্জি বলতে এটা বুঝাই ওইটা বুঝাই, কিন্তু কুকিং ফিউল we never had a policy in Bangladesh লোকরা কি দিয়ে রান্না করবে। সরকার ভ্যাট নির্ভর কর কাঠামোর দিকে আগাচ্ছে মন্তব্য করে বক্তারা বলেন, শুধুমাত্র ব্যবসা বাণিজ্য প্রসারের দিকে নজর দিলেই স্বল্প আয়ের মানুষ সুবিধা পাবে এমন নয়। একটা চাতুরি হচ্ছে। মাজহার মাহবুব, স্টার নিউজ, ঢাকা। ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে কোনো ধরনের দলীয় সম্পৃক্ততা থাকবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। কার্ডের সুবিধা যেন প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছায় এবং অর্থ যেন পরিবারের নারীর হাতেই থাকে, সেই বিষয়ে কঠোর নজরদারি নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। সোমবার সচিবালয়ে নিজ দপ্তরে এক বৈঠক শেষে অর্থমন্ত্রী বলেন, এই কার্যক্রম তদারকিতে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সক্রিয় ভূমিকা পালনের নির্দেশ দেওয়া হয়েছে। 2026-27 অর্থ বছরের বাজেটে ফ্যামিলি কার্ড কর্মসূচির জন্য প্রায় 14,000 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। দেশের দরিদ্র ও নিম্ন আয়ের পরিবারের জীবনমান উন্নয়ন এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের সহায়তা দেওয়ার লক্ষ্যে এই কর্মসূচি পরিচালিত হচ্ছে বলে জানান অর্থমন্ত্রী। অর্থমন্ত্রী আরও বলেন, ভঙ্গুর অর্থনীতিকে স্থিতিশীল করা এবং সেই স্থিতিশীলতা থেকে সমৃদ্ধির পথে এগিয়ে নেয়াই এবারের বাজেটের অন্যতম চ্যালেঞ্জ। আল্লাহর ওয়াস্তে কোনো দলীয় দেবেন না। দিস ইজ এ প্রাইড প্রজেক্ট, সিগনেচার প্রজেক্ট অফ দ্য প্রাইম মিনিস্টার। ইউ হ্যাভ টু রিমেম্বার, এই প্রজেক্টের কোনো রকমের ফল্ট, কোনো রকমের লিকেজ, কোনো রকমের কমপ্লেন আমরা চাই না। অ্যান্ড দিস ইজ অ্যান আইডিয়াল প্রজেক্ট। এটা যদি আমরা সাকসেসফুলি করতে পারি, আমরা সোশ্যাল সার্ভিসে অনেক কাজ করতে পারি। টাকা ডাইরেক্টলি ওই গিন্নির বাড়িতে, গিন্নির অ্যাকাউন্টে যাবে, তার ভাইয়ের কাছেও যাবে না, বাপের কাছেও যাবে না, হাজব্যান্ডের কাছে যাবে না, ওই যে গিন্নি তার অ্যাকাউন্টে যেতে হবে, এটা নিশ্চিত করতে হবে। প্রস্তাবিত জাতীয় বাজেটে আবাসন খাতে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগকে স্বাগত জানিয়েছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, রিহ্যাব। তবে আবাসন খাতে নতুন আরোপিত কর প্রত্যাহারের দাবি জানিয়েছে সংগঠনটি। রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে রিহ্যাবের নেতারা বলেন, আবাসন খাতে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ রাখার সিদ্ধান্ত ইতিবাচক হলেও নির্মাণ সামগ্রী ও জমির মালিকের প্রাপ্ত ফ্ল্যাটের উপর নতুন কর আরোপ পুরো খাতের জন্য উদ্বেগজনক। নতুন কর আরোপের ফলে নির্মাণ ব্যয় বাড়বে, ফ্ল্যাটের দাম আরও বাড়বে এবং সাধারণ মানুষের জন্য আবাসন কেনা আরও কঠিন হয়ে দাঁড়াবে। রিহ্যাব নেতারা আরও বলেন, বর্তমানে উচ্চ নিবন্ধন ব্যয়, ব্যাংক ঋণের উচ্চ সুদহার এবং সহজ শর্তে গৃহ ঋণের অভাবে ফ্ল্যাট বিক্রি কমে গেছে। সংবাদ সম্মেলনে আবাসন খাতকে টিকিয়ে রাখতে এবং মধ্যবিত্তের জন্য বাসস্থান নিশ্চিত করতে সরকারের প্রতি কর নীতি পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়। আরোপিত কর প্রত্যাহার করার জন্য আজকের হাউজের পক্ষ থেকে, র্যাবের পক্ষ থেকে, র্যাব মেম্বারদের পক্ষ থেকে জোর দাবি জানাচ্ছি। র্যাব মনে করে বাংলাদেশ আবাসন শিল্প রক্ষার্থে র্যাবের দাবিসমূহ সম্পৃক্ত করা হলে এই খাত সরকারের রাজস্ব আয়ে ফলপ্রসূ ভূমিকা রাখতে সক্ষম হবে। দেশের খাদ্য উৎপাদন ও কৃষি অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেও উন্নয়ন পরিকল্পনায় পিছিয়ে থাকার অভিযোগ উত্তরাঞ্চলের মানুষের। নতুন অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্পের অগ্রগতির স্পষ্ট ঘোষণা না থাকায় বাড়ছে হতাশা। যোগাযোগ, শিল্পায়ন ও কর্মসংস্থান নিয়ে এই অঞ্চলের ছিল বড় প্রত্যাশা। প্রস্তাবিত বাজেটে সেই প্রত্যাশার কতটা প্রতিফলন ঘটেছে, বিস্তারিত দেখুন মাহমুদ রাফিনের রিপোর্টে। বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানের মধ্যে আঞ্চলিক যোগাযোগ বাড়াতে 2020 সালে উদ্বোধন করা হয় চিলাহাটি হলদিবাড়ি রেলপথ। চালু হয় আন্তদেশীয় ট্রেন মিতালি এক্সপ্রেস, গতি বাড়ে পণ্য পরিবহন কার্যক্রমে। তবে 2024 সালের আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে কার্যত বন্ধ রেল যোগাযোগ। অন্যদিকে দীর্ঘ প্রতীক্ষার পর চালুর আগেই বাতিল হয়ে যায় চিলাহাটি স্থলবন্দর। এমন বাস্তবতায় সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে উন্নীত করা নিয়ে স্বপ্ন দেখছে উত্তরের জনপদ। কিন্তু ভূমি অধিগ্রহণ জটিলতায় প্রায় 7 বছর আটকে আছে প্রকল্পের কাজ।
শিল্পায়নের সুবিধার্থে বগুড়া থেকে রংপুর হয়ে সৈয়দপুর পর্যন্ত প্রায় ১,৩৭৮ কোটি টাকা ব্যয়ে ১৫০ কিলোমিটার গ্যাস সঞ্চালন লাইন স্থাপনের কাজ শেষ কয়েক বছর আগেই। তবে গ্যাস সরবরাহ না থাকায় নেই প্রত্যাশিত বিনিয়োগ। ন্যায্যতার ভিত্তিতে এই অঞ্চলেই উন্নয়ন কর্মকাণ্ডগুলো বেশি পরিচালিত হওয়ার কথা ছিল, কিন্তু সেটা আমরা দেখিনি। সমতার ভিত্তিতে এই অঞ্চলে বরাদ্দ নিশ্চিত করি, সেটিও এই অঞ্চলের প্রতি বৈষম্য হয়। যেহেতু দীর্ঘদিন ধরে উন্নয়ন বঞ্চিত হয়েছে, ফলে এই অঞ্চলের জন্য বিশেষ থোক বরাদ্দ নিশ্চিত করবার মধ্য দিয়ে এই অঞ্চলের যা প্রয়োজন ন্যায্যতার ভিত্তিতে সেই উন্নয়ন গুলোকে নিশ্চিত করাটা খুব জরুরি। ২০২৪ সালে কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের জন্য ভুটানের রাজা জমি পরিদর্শন করলেও অগ্রগতি নেই। রংপুর ইপিজেড ও পঞ্চগড় লালমনিরহাটের অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠারও একই অবস্থা। আগের প্রকল্পগুলোর দৃশ্যমান অগ্রগতি না থাকলেও প্রস্তাবিত বাজেটে এবার নীলফামারী ও কুড়িগ্রামে নতুন অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার আশা। সারা দেশে যখন ৭% মানুষ গরিব কমেছে, তখন এই অঞ্চলে ৭% মানুষ গরিব বেড়েছে। এই দৃষ্টান্তও আছে। এই অঞ্চলের শিল্পায়নের জন্য যদি একটা প্রণোদনা না থাকে, তাহলে আসলে এখানে শিল্পের বিকাশটা ওরকম হবে না। সেজন্য আমরা মনে করি যে বাংলাদেশের অর্থনৈতিকভাবে সবচেয়ে পিছিয়ে থাকা রংপুর অঞ্চলে যারা শিল্পায়ন করবে, তাদের জন্য যেন একটা প্রণোদনার ব্যবস্থা রাখা হয়। রংপুর অঞ্চলের টেকসই উন্নয়নে প্রস্তাবিত বাজেটে সুষম বরাদ্দের প্রতিফলন নেই বলে দাবি সচেতন মহলের। রংপুর অঞ্চলের জন্য যেটা আরও দুর্ভাগ্যের, যেটা হচ্ছে যে কর্মমুখী প্রকল্প গ্রহণ করা, প্রায়োরিটি দেওয়া দরকার। হতাশাব্যঞ্জক একটি বাজেট। রংপুর পিছিয়ে পড়া অঞ্চল, আরও পিছিয়ে যাওয়ার জন্যই আমরা মনে করব যে তিস্তাকে গুরুত্ব দেওয়া হয় নাই, শ্যামাসুন্দরীকে গুরুত্ব দেওয়া হয় নাই, এয়ারপোর্টকে গুরুত্ব দেওয়া হয় নাই, মেডিকেল বিশ্ববিদ্যালয়কে গুরুত্ব দেওয়া হয় নাই, এবং উন্নয়নমূলক যে খাতগুলো আছে আরও সেগুলোকে গুরুত্ব দেওয়া হয়নি। বাজেট বৈষম্য নিরসনে, যোগাযোগ, শিল্পায়ন ও অবকাঠামো উন্নয়নে বিশেষ বরাদ্দের দাবি উত্তরাঞ্চলের মানুষের। মাহমুদ রাফিন, স্টার নিউজ, রংপুর। এবার জানাবো পুঁজিবাজারের খবর। বাজেটের পর ইতিবাচক ধারায় দেশের পুঁজিবাজার। সোমবারও সূচক আর লেনদেন ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস ডিএসই এর প্রধান সূচক ডিএসইএক্স 15 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 5,640 পয়েন্ট। এদিন বেড়েছে ডিএসই 30 আর সরিয়া সূচক ডিএসইএস। সোমবার লেনদেন হয় 1,456 কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের। দাম বেড়েছে 145টির, কমেছে 184টির এবং অপরিবর্তিত ছিল 66 প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দাম। সোমবার শেয়ারের দাম বাড়া প্রতিষ্ঠানের মধ্যে শীর্ষে ছিল সোনারগাঁও টেক্সটাইলস লিমিটেড। অন্যদিকে শেয়ারের দাম কমা প্রতিষ্ঠানের মধ্যে এগিয়ে আছে বেক্সিমকো। রোববার সপ্তাহের প্রথম দিনও ঊর্ধ্বমুখী ছিল ডিএসই এর সব সূচক। পুঁজিবাজারে শেয়ার লেনদেনের মতো চট্টগ্রামে চালুর অপেক্ষায় থাকা কমোডিটি এক্সচেঞ্জে লেনদেন হবে সোনা রূপা সহ নিত্যপণ্য। এজন্য চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে চালুর অপেক্ষায় আছে কমোডিটি এক্সচেঞ্জ। এর মাধ্যমে পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিতের পাশাপাশি বাজারে স্থিতিশীলতা রক্ষা ও মূল্যস্ফীতি থেকেও সুরক্ষা মিলবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। ইমদাদুল হকের রিপোর্টে বিস্তারিত। কমোডিটি এক্সচেঞ্জ চালুর জন্য 2017 সালে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের প্রস্তাবের পর নানা ধাপ পেরুলেও গত 9 বছরে আলোর মুখ দেখেনি এই উদ্যোগ। সম্প্রতি বাজেট প্রস্তাবনায় এটি চালুর ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী। এজন্য চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আমরা এই পর্যন্ত বহু আমাদের যারা এখানে ইনভলভ থাকবে, কমোডিটি এক্সচেঞ্জে কাজ করবে, তাদের বিভিন্ন ধরনের প্রশিক্ষণ, এখানে কর্মশালা পরিচালিত হয়েছে। From all the side we are ready. এখন শুধুমাত্র সরকার থেকে আমরা গো হেড একটা সিগন্যাল পাওয়ার জন্য অপেক্ষা করে আছি। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ বলছে দেশের প্রথম কমোডিটি এক্সচেঞ্জ চালু করতে প্রযুক্তি ও অবকাঠামোগত প্রস্তুতি সম্পন্ন। এখন অপেক্ষা ব্রোকার এবং পণ্য তালিকা অনুমোদনের। আমাদের রেগুলেটরি কাঠামোর মধ্যে ব্রোকার তৈরি করা এবং যে প্রোডাক্টগুলো নিয়ে আমরা শুরু করতে যাচ্ছি সেগুলো অ্যাপ্রুভাল রেগুলেটরি অথরিটির কাছ থেকে লাগবে। আমাদের ব্রোকার এবং প্রোডাক্ট অ্যাপ্রুভাল দিলে 3 থেকে 4 মাসের মধ্যে আমরা কমোডিটি এক্সচেঞ্জ লাইভ করতে পারবো। দক্ষিণ এশিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশে এই ধরনের কমোডিটি এক্সচেঞ্জ পণ্যের ক্রেতা বিক্রেতা উভয়কেই সুবিধা দিচ্ছে। বাংলাদেশেও মিলছে একই ধরনের সুবিধা। এখানে ইনভেস্টর আসবে, ইনভেস্টমেন্ট আসবে এবং একটা প্রোডাক্ট যে ডাইভার্সিফিকেশন করা সম্ভব হবে এবং এই ইকুইটি মার্কেটের তুলনায়, শেয়ার মার্কেটের তুলনায় এখানে ঝুঁকির পরিমাণটা অনেক
কম পাবে ইনভেস্টর। কমোডিটি এক্সচেঞ্জ হচ্ছে এমন একটি ব্যবস্থা যেখানে বিভিন্ন ধরনের পণ্য কাগজে বা ইলেকট্রনিক পদ্ধতিতে কেনাবেচার সুযোগ থাকবে। মূল পণ্যটি থাকবে কোনো গুদামে বা মাঠে, সেখান থেকে একটি নির্দিষ্ট সময় পর চূড়ান্ত নিষ্পত্তি বা হস্তান্তর হবে। ইমদাদুল হক, স্টার নিউজ, চট্টগ্রাম। 2 বছর পর থেকে আর পেঁয়াজ আমদানি করতে হবে না বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী আমিনুর রশিদ। সকালে রাজধানীর একটি হোটেলে বিশ্বব্যাংক ও গবেষণা প্রতিষ্ঠান সানেম আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা বলেন। জানান, কৃষকদের সুবিধার্থে 2 বছরের মধ্যে সারা দেশে 2000 মিনি কোল্ড স্টোরেজ করবে সরকার। প্রতিটি কোল্ড স্টোরেজে 15 থেকে 20 জন কৃষক নিজেদের উৎপাদিত ফসল সংরক্ষণ করতে পারবেন। অনুষ্ঠানে বাংলাদেশের কৃষি খাদ্য ব্যবস্থায় গুণগত প্রবৃদ্ধি ও কর্মসংস্থানের জন্য কৃষিখাতে সরকারি ব্যয়ের পুনর্বিন্যাস সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করে বিশ্বব্যাংক। এতে বলা হয়, কৃষি খাতকে অগ্রাধিকার দেয় বাংলাদেশ। সরকারি ব্যয়ের 10% এই খাতে ব্যয় করলেও আশানুরূপ প্রবৃদ্ধি নেই কৃষিতে। কৃষি খাতের ভর্তুকির বড় অংশই যাচ্ছে সারের ক্ষেত্রে। কৃষি মন্ত্রণালয়ের বরাদ্দের 80% সারের ভর্তুকিতে খরচ হয় বলে প্রতিবেদনে উঠে এসেছে। কৃষির উল্লেখযোগ্য প্রবৃদ্ধির জন্য মাটি পরীক্ষার পরিধি বাড়ানো, কৃষক পরামর্শ পরিষেবা শক্তিশালী করা এবং কৃষক কার্ড ও ভাউচার চালু করার আহ্বান জানানো হয়েছে প্রতিবেদনে। আমরা কল্পনাতে মনে হয় হ্যাঁ কোল্ড স্টোরেজ হয়েছে, এবার ভেজিটেবল কোল্ড স্টোরেজ রাখা হবে। ভাই, উৎপাদনটা তো করেছে কৃষক। আপনি যদি তার উন্নয়ন চান, তার ঘর দরায় দুয়ারের পাশে কোল্ড স্টোরেজ করেন। আমরা চিন্তা করছি আগামী 1 থেকে 2 বছরের মধ্যে আমরা 2000 মিনি কোল্ড স্টোরেজে হাত দিচ্ছি। দর্শক, বিরতির পরে আমরা ইসলামী ব্যাংক প্রসঙ্গে বিস্তারিত আলোচনা করব। আজ আমাদের সাথে থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের চেয়ারপারসন ডক্টর শহীদুল ইসলাম জাহিদ। দর্শক, ইসলামী ব্যাংক প্রসঙ্গে বিস্তারিত আলোচনার জন্য আজ আমাদের সাথে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের চেয়ারপারসন ডক্টর শহীদুল ইসলাম জাহিদ। আপনাকে স্বাগত আজকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। প্রথমে যে ইস্যুতে আসতে যাচ্ছি, ইসলামী ব্যাংক নিয়ে টানা দীর্ঘদিন ধরেই, প্রায় মাসখানেক ধরেই একটা উত্তেজনা তৈরি হয়েছে। ঈদের পর থেকেই মূলত উত্তেজনাটা আরও বেড়েছে। গ্রাহকরা আন্দোলন করছিল, গ্রাহকরা দাবি করছিল এবং সেই প্রেক্ষিতে কিন্তু কেন্দ্রীয় ব্যাংক একটা পদক্ষেপ নিয়েছে। চেয়ারম্যান অপসারণ করা হয়েছে এবং পর্ষদও ভেঙে দেওয়া হয়েছে। নতুন পর্ষদ গঠন করা হবে সেটাও বলা হয়েছে এবং বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তাকে দায়িত্বপ্রাপ্ত করা হয়েছে। আসলে এখন এই মুহূর্তে বাংলাদেশ ব্যাংকের কি করণীয় ইসলামী ব্যাংক নিয়ে? বাংলাদেশ ব্যাংক এই মুহূর্তে ইসলামী ব্যাংক নিয়ে যেটা করা উচিত, তাদের খুবই সুবিবেচনা প্রসূত সিদ্ধান্ত গ্রহণ করা উচিত। কারণটা হচ্ছে 2024 সালের পট পরিবর্তনের পর থেকে এ পর্যন্ত আমরা ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে দেখতে পেলাম যে 3 জন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হলো। এই 3 জন চেয়ারম্যানের কেউই আসলে মেয়াদ পুরো করতে পারলেন না। ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এর ম্যানেজিং ডিরেক্টর এবং ঊর্ধ্বতন ব্যবস্থাপনা কর্তৃপক্ষের যিনি প্রধান সিইও, এরকমও কিন্তু একাধিক ব্যক্তিবর্গ আসলে পরিবর্তন হয়েছে। তো এই ধরনের বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে যে সিদ্ধান্তগুলো একে একে নিয়োগ দেওয়া হচ্ছে এবং সেই নিয়োগের কোনো ধারাবাহিকতা থাকছে না, এটা কিন্তু মূলত বাংলাদেশ ব্যাংকের যে সিদ্ধান্ত গ্রহণের যে দক্ষতা, মান, এটা নিয়ে কিন্তু আসলে জনগণের মনে এক ধরনের বিভ্রান্তি কিন্তু আসলে চলে আসতেছে। কারণটা হচ্ছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এটা কিন্তু সত্যিকার অর্থে খুবই সেন্সিটিভ একটি অর্গানাইজেশন। বাংলাদেশের অনেক ধর্মবিশ্বাসী মানুষ, বিশেষ করে যারা সুদভিত্তিক সমাজ ব্যবস্থায় চান না, তারা কিন্তু আসলে এই ব্যাংকের মাধ্যমে তারা তাদের আমানত রক্ষা করেন, এখান থেকে তারা বিনিয়োগ গ্রহণ করেন। এবং হচ্ছে আরও একটা উল্লেখযোগ্য বিষয় যে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে এবং এই ইসলামী ব্যাংকের কিন্তু অনস্বীকার্য অবদান রয়েছে। বিশেষ করে প্রবাসী আয় এর যে পরিমাণ আসে তার উল্লেখযোগ্য অংশ আমরা যদি পরিসংখ্যান দেখি, প্রায় 1/3 কিন্তু প্রায় কাছাকাছি এই ইসলামী ব্যাংকের মাধ্যমে কিন্তু আসে। তো এরকম একটি বৃহৎ ব্যাংক, প্রথম প্রজন্মের একটি ব্যাংক, বেসরকারি উদ্যোগে প্রতিষ্ঠিত একটি ব্যাংক, এই ধরনের ব্যাংককে নিয়ে বাংলাদেশ ব্যাংকের খুব বেশি মাত্রায় এ ধরনের সিদ্ধান্ত গ্রহণ কেন্দ্রিক যে টানা হেঁচড়া, এটা আসলে জনগণের মধ্যে, বিশেষ করে যারা সম্মানিত আমানতকারী আছেন, গ্রাহকরা যারা আছেন, তাদের মনের মধ্যে কিন্তু আসলে একটি রং সিগন্যাল কিন্তু চলে যায়। আমরা যেটা বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে আশা করি যে এই ব্যাংকটা কিন্তু তুলনামূলকভাবে ভালো করছিল,
2024 সালের পট পরিবর্তনের পরে যে কয়টি ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হলো তার মধ্যে ইসলামী ব্যাংক কিন্তু অন্যতম ছিল। আমরা অবাক হয়ে লক্ষ্য করলাম যে ইসলামী ব্যাংকের ঘুরে দাঁড়াতে খুব বেশি কিন্তু সময় লাগে নাই। কারণটা হচ্ছে প্রবাসী আয় আসা শুরু করলো এবং হচ্ছে এখানকার যারা আমানতকারী ছিলেন তারাও কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেললেন যে এই ব্যাংকটি হয়তো ঘুরে দাঁড়াবে। তারল্য সংকট যেটা ছিল এটা কিন্তু তারা ধীরে ধীরে কাটিয়ে ওঠার চেষ্টা করেছিলেন। তো সুতরাং বাংলাদেশ ব্যাংক তথা সরকারের উচিত ছিল এই ব্যাংকটি যাতে এই ঘুরে দাঁড়ানোর যে প্রক্রিয়াটা ছিল সেখানে সহযোগীর ভূমিকায় আসা। আমরা মনে করি বাংলাদেশ ব্যাংক সেই ভূমিকাতে আছে। এই মুহূর্তে যে তারা পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে, সদ্য যে নিয়োজিত চেয়ারম্যান ছিলেন তাকেও অপসারণ করা হয়েছে, একজন প্রশাসক যে নামেই বলা হোক না কেন এখানে নিয়োগ দেওয়া হয়েছে। আমাদের প্রত্যাশা যে জনগণের আস্থা বা গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনার জন্য অবিলম্বে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির একটি পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠন করে দেওয়া এবং হচ্ছে ঊর্ধ্বতন ব্যবস্থাপনা কর্তৃপক্ষ যারা আছেন এখানে সুশাসনের যে ঘাটতির কথা আমরা বলে আসছি বা দেখে আসছি সেটা পূরণের জন্য বাংলাদেশ ব্যাংক তথা সরকার এদেরকে একটি সহযোগীর ভূমিকায় যদি আসে আমার কাছে মনে হয় জনগণ কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলবে। এই সদ্য অপসারণ করা চেয়ারম্যানকে যখন নিয়োগ দেওয়া হয়েছিল সে তো অল্প দিনের জন্য নিয়োগ পেয়েছেন এবং তিনি অফিসও করতে পারেননি। তাকে নিয়োগ দেওয়ার পরে বাংলাদেশ ব্যাংক থেকেও বলা হয়েছিল যে তিনি যোগ্য ব্যক্তি এবং সে ডিজার্ভ করে এই পোস্টটা, কিন্তু এটাকে গ্রাহকরা মেনে নিতে পারেনি এবং গ্রাহকদের পক্ষ থেকে যে সম্মিলিত যে গ্রাহক ছিল, গ্রাহক ফোরাম, সচেতন গ্রাহক ফোরামের যে ব্যানারে আন্দোলন হচ্ছিল তাদের পক্ষ থেকে দাবি ছিল যে তিনি এর আগে আওয়ামী লীগের সময় দুর্নীতিতে বা সুবিধাভোগী তিনি ছিলেন। তো সমস্ত কিছু যখন একটা বিতর্ক সৃষ্টি করছিল তখন কিন্তু কেন্দ্রীয় ব্যাংক থেকে জাস্টিফাই করলো যে না তিনি যোগ্য ব্যক্তি। তো এখন এসে যখন নতুন করে আবার একজন চেয়ারম্যান নিয়োগ দিতে হবে বা নতুন করে পর্ষদ গঠন করা হবে, এখন কেন্দ্রীয় ব্যাংক কি কি পদক্ষেপ নিতে পারে বা কোন মানুষগুলোকে খুঁজে নিয়ে হয়তো বা বুদ্ধিমানের কাজ হবে? বাংলাদেশ ব্যাংকের এখানে অবারিত ক্ষমতা দেওয়া আছে, ব্যাংক কোম্পানি আইনে তাদেরকে এই ক্ষমতা দেওয়া আছে। যোগ্য ব্যক্তি বাছাই করা, তাদেরকে পদায়ন এবং তাদেরকে সহযোগিতা করা, বাংলাদেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে ব্যাংক ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাওয়া, এটা বাংলাদেশ ব্যাংকের অন্যতম প্রধান কাজ। কিন্তু আমরা অবাক হয়ে লক্ষ্য করলাম, আমরা দেখুন ব্যক্তি খুরশিদ আলম সাহেব যিনি এই মুহূর্তে পদত্যাগ করে চলে গিয়েছেন, সর্বশেষ নিয়োজিত চেয়ারম্যান, তো ওনাকে নিয়ে ব্যক্তিগতভাবে আমাদের কোনো প্রশ্ন থাকা উচিত না। কিন্তু যেহেতু ইতিপূর্বে তিনি বাংলাদেশ ব্যাংক থেকে অপসারিত হয়েছিলেন, চলে যেতে বাধ্য হয়েছিলেন, এই ধরনের একজন প্রশ্নবিদ্ধ ব্যক্তিকে বাংলাদেশ ব্যাংক কেনই বা নিয়োগ দিলেন? এবং আপনি ঠিক বলেছেন যে ওই সময় বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র বা তাদের পক্ষ থেকে কিন্তু তার পক্ষেও একটা অবস্থান নেওয়া হয়েছিল। তবে এটাও সত্যি যে যারা গ্রাহকদের কিন্তু আসলে দেখার বিষয়টা হচ্ছে ব্যাংকের তাদের যে আমানত সেটা সুরক্ষা আছে কিনা, সুরক্ষিত আছে কিনা, এখানে ঝুঁকিটা কম কিনা। ইতিপূর্বে যে সমস্ত তছরুফ হয়েছে, এই ব্যাংকিং ব্যবস্থা থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়েছে, সেটার একটু সেফগার্ড হিসেবে ভূমিকা রাখা। কিন্তু এটাই সত্যি যে ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলেই কিন্তু ডরায়। এরকম একটি বাস্তবতায় ইসলামী ব্যাংকের যে সম্মানিত গ্রাহকরা আছেন তারা হয়তো খুব বেশি আস্থা রাখতে পারেন নাই। আপনি যেটা বলছিলেন যে এ বিশেষ ব্যক্তি যিনি খুরশিদ আলম সাহেব, উনি বিগত সরকারের সময় সুবিধাভোগী ছিলেন এবং যে কোনো একটা পর্যায়ে বাংলাদেশ ব্যাংক থেকে তিনি অপসারিত হয়েছিলেন বা চলে যেতে বাধ্য হয়েছিলেন। তো দেশে তো অনেক মানুষ আছে, বাংলাদেশ ব্যাংক এর সক্ষমতা নিয়ে আমাদের কোনো প্রশ্ন নেই। আমরা এখনও ব্যক্তি হিসেবে আমরা এখনও বিশ্বাস করি যে বাংলাদেশ ব্যাংকের এই সক্ষমতা আছে। দেশে অনেক যোগ্য ব্যক্তি আছে, নিবেদিত প্রাণ আছে, যারা হচ্ছে নিষ্ঠার সাথে দক্ষতার সাথে দায়িত্ব পালন করতে চান। এবং বিশেষ করে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির যে সুশাসনের ঘাটতি এই মুহূর্তে আমরা যেটা লক্ষ্য করছি, সেই ঘাটতি পূরণের জন্য এখানে দেখুন খুব বেশি হস্তক্ষেপ কিন্তু বেসরকারি খাতে বাংলাদেশের বর্তমানে যে সরকার আছে তারা কিন্তু আসলে তাদের মূলনীতিতে নাই। আমরা দেখেছি 1991 সালে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যে সরকার গঠন হয়েছিল তারা কিন্তু প্রাইভেটাইজেশনের উদ্যোগ নিয়েছিল। এর পূর্বেও এই জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় কিন্তু প্রাইভেটাইজেশন খুব বড় ধরনের একটা অগ্রগতি সাধিত হয়েছিল। বেসরকারি খাতকে গুরুত্ব দেওয়া সুতরাং এখানে এত বেশি মাত্রায় যে হস্তক্ষেপ রেগুলেশন, এই রেগুলেশন থেকে রেগুলেট হবে, কিন্তু যাতে এটা এত বেশি মাত্রায় পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে নেওয়া যায়। পরীক্ষা নিরীক্ষা সিদ্ধান্ত গ্রহণের আগেই যাতে হয়, সিদ্ধান্ত গ্রহণের পরে সরকার যদি পিছিয়ে আসে
বা সরকারের অন্যতম একটি বৃহৎ প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংক রাষ্ট্রের প্রতিষ্ঠান, এরা যদি সিদ্ধান্তের অদক্ষতার পরিচয় দেয়, এটা কিন্তু আলটিমেটলি সরকারের জন্য খুব বেশি ভালো বয়ে কিছু আনবে না। যদি একটু গ্রাহকদের আস্থার প্রসঙ্গে আসে, আপনি বলছিলেন 24-এর অভ্যুত্থানের পরে ইসলামী ব্যাংক কিন্তু ঘুরে দাঁড়িয়েছে, কিন্তু এই সংকটের কারণে, এই গ্রাহকদের অনাস্থার কারণে দেখা যাচ্ছে প্রত্যেক দিনই ইসলামী ব্যাংক থেকে গ্রাহকরা অর্থ উত্তোলন করে নিচ্ছেন এবং একটা তারল্য সংকটে ইসলামী ব্যাংক পড়ছে। এবং যে ব্যাংক এক সময় শক্তিশালী একটা বেসরকারি ব্যাংক ছিল, সেই ব্যাংকে এখন বাংলাদেশের ব্যাংকের কাছ থেকে অর্থ সহায়তা নিতে হচ্ছে, তারল্য সহায়তা নিতে হচ্ছে। তো এই আস্থা যদি ফিরে না আসে, গ্রাহকদের অনাস্থা যদি এইভাবে চলতে থাকে, তাহলে কি ধরনের বেকায়দায় পড়তে পারে একটি ব্যাংক? না, একেবারেই বেকায়দায় তো পড়েছে বলেই আমরা দেখতেই পাচ্ছি। কারণটা হচ্ছে গতকালকেও আমরা যতটুকু শুনেছি আপনাদের মাধ্যমে, পত্রপত্রিকায়, সংবাদ মাধ্যমে, প্রায় 2,500 কোটি টাকা এখানে আবার নতুন করে সহায়তা দেওয়া হচ্ছে। তো আমরা কিন্তু আসলে খেয়াল করেছিলাম যে 24-এর পরে বাংলাদেশ ব্যাংক কিন্তু লিকুইডিটি ক্রাইসিস যেটা, এটা এই ধরনের পরিস্থিতি কিন্তু কাটিয়ে উঠতে সক্ষম হয়েছিল। তো সুতরাং নতুন করে যখন এই সিদ্ধান্তের বেড়াজালে আবদ্ধ হয়ে গেল, জাতীয় সংসদেও এই ব্যাংকটিকে নিয়ে নানা ধরনের কথাবার্তা আসলো, এরকম গ্রাহকরা তখন কিন্তু আসলে ভয়ে ভীত হয়ে তারা একদিনে কয়েক হাজার কোটি টাকা হয়তো তুলে নিয়ে যাচ্ছে, কয়েকশো কোটি টাকা তুলে নিয়ে যাচ্ছে। ব্যাংক কিন্তু আসলে পরিচালিত হয় আমানতকারীদের তহবিল দ্বারা। এখানে মালিকপক্ষের মূলধন কত? 10-12% থাকে বড়জোর। এখানে 90% ভাগ মানে তহবিল, লোনেবল ফান্ড যেটা আছে, ঋণদানযোগ্য তহবিল, বিনিয়োগযোগ্য তহবিল, এরা তো সাধারণ আমানতকারীদের তহবিল। আমানতকারীরা যদি আস্থায় না আসে, আমানতকারীরা যদি ব্যাংকমুখী না হয়, আমানতকারীরা যদি চিন্তা করে, তাদের মনের মধ্যে একটু হলেও শঙ্কার পরিবেশ সৃষ্টি হয় যে ইতিপূর্বে যে ধরনের লুটপাট হয়েছে এ ধরনের পরিবেশ আবার ফিরে আসতে পারে, যে ধরনের এক ধরনের শঙ্কার কথা আমরা হয়তো এই মুহূর্তে মানে আমানতকারীরা যেটা হয়তো চিন্তা করছেন, হয়তো এ কারণে হয়তো এখান থেকে তারা ব্যাংক রান পরিস্থিতি বা আমানত উইথড্র করছেন। তো এই পরিস্থিতিটাকে মোকাবেলা করার জন্য সরকারের উচিত হবে ব্যাংকে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে মনোযোগ দেওয়া, এবং তার প্রাথমিক ধাপই হবে এখানে এমন দক্ষ যোগ্য ব্যক্তিবর্গের সমন্বয়ে পরিচালনা পর্ষদ গঠন করে দেওয়া, এবং সেটা যাতে মানে সিদ্ধান্ত গ্রহণের আগেই যাতে বাদ বিচার করা হয়, পরীক্ষা নিরীক্ষা যা করার কাকে দেবে কাকে দেবে না, কিন্তু একবার যখন দেওয়া হয়, কারণটা হচ্ছে 2 বছরের মধ্যে 3 জন চেয়ারম্যান বদল করা, পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া, এটা কিন্তু আসলে জনগণের কাছে, তথা আমরা এটাও খেয়াল করেছি যে ব্যাংকার্স অ্যাসোসিয়েশন যারা আছে তাদের পক্ষ থেকেও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। তো সুতরাং আমরা যারা ব্যাংক সংশ্লিষ্ট আছি, ব্যক্তি বা ব্যক্তিবর্গ, একাডেমিশিয়ান, গ্রাহক, সকলের সহযোগিতা নিয়ে কিন্তু আসলে এই ব্যাংকিং ব্যবস্থাটা ঘুরে দাঁড়াতে সক্ষম হতে পারে। সরকার এখানে সহায়কের ভূমিকা পালন করবে বলে আমরা প্রত্যাশা রাখি। গ্রাহকদের উদ্দেশ্যে কি মেসেজ দিতে চান এই সময়ে? ব্যাংকের পাশে থাকা বা ব্যাংকের উপরে আস্থা রাখার জন্য গ্রাহকদের পক্ষ থেকে কি করা যেতে পারে? গ্রাহকদের প্রথম যেটা হওয়া উচিত সেটা হচ্ছে তাদের আমানতের সুরক্ষাটা নিশ্চিত করতে পারে কিনা। আমরা যেহেতু এই মুহূর্তে নতুন সরকার দায়িত্ব নিয়েছে, গণতান্ত্রিক সরকার, তাদের প্রতি আস্থা রাখার জন্য জনগণকে আমরা আহ্বান জানাতে চাই। কারণটা হচ্ছে সরকার এই মুহূর্তে এমন কোনো পদক্ষেপ হয়তো নেবে না যে পদক্ষেপের দ্বারা জনগণ ব্যাংক থেকে মুখ ফিরিয়ে নেবে। কারণ সরকারি তহবিল থেকে তথা এই বাজেট থেকে অর্থায়ন করে অথবা বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে টাকা ছাপিয়ে আসলে কিন্তু ব্যাংক ব্যবস্থাকে মানে টিকিয়ে রাখার সক্ষম মানে সম্ভাবনা খুবই কম। সেই দিক থেকে জনগণ যাতে ব্যাংকের প্রতি আস্থাশীল হয় সেই লক্ষ্যে সরকার হয়তো প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে আমরা মনে করি। জনগণকেও আমরা বা গ্রাহকদেরকে আমরা আহ্বান জানাতে চাই, আপনারা কিছুটা ধৈর্য ধরুন এবং সরকারের যে সিদ্ধান্তগুলো আছে সেখানে ভালো সিদ্ধান্তে আপনারা সহযোগিতা করবেন, এটাই প্রত্যাশা। ব্যাংক খাতে শৃঙ্খলা ফেরাতে সরকারের কতটা উদ্যোগ দেখছেন? আমরা দেখেছি জুলাইয়ের অভ্যুত্থানের পর, জুলাই আগস্ট অভ্যুত্থানের পর বিভিন্ন ব্যাংকের পর্ষদ ভেঙে দেওয়া হলো, নতুন করে পর্ষদ গঠন করা হয়েছে। সেখানেই কি সরকারের দায়িত্ব শেষ হয়ে গেল, নাকি শৃঙ্খলা ফেরাতে যে অঙ্গীকারগুলো সরকার দিয়েছিল সেই ধারাবাহিকতা কতটা এগিয়েছে? না, আমরা কিন্তু বারবার বলে আসছি যে ব্যাংক কমিশন বা ব্যাংকিং কমিশন, স্বাধীন ব্যাংকিং কমিশন হওয়া উচিত। বাংলাদেশের ব্যাংকিং দেখুন যে আসলে সারা বিশ্ব থেকে তো বিচ্ছিন্ন হিসেবে চলতে পারে না। আমাদের যখন র্যাঙ্কিংগুলো পড়ে যায়
ঋণ খেলাপির পরিমাণ বেড়ে যায়, এর অর্থ হচ্ছে যে আমরা বৈদেশিক বাণিজ্যে কিন্তু পিছিয়ে পড়ি। আমাদের ব্যাংকগুলো যখন এলসি ওপেন করে, এটা কিন্তু বাইরের দেশে এটা মূল্যায়িত হয় না, এবং এখান থেকে অন্যান্য যে ডকুমেন্টগুলো ইস্যু করা হয় বাইরের দেশসমূহ তারা এটাকে মূল্যায়ন করতে হয়তো গড়িমসি করতে পারে। সুতরাং একটি শক্তিশালী ব্যাংকিং ব্যবস্থা তথা অর্থ ব্যবস্থা গড়ে তোলার জন্য আরেকটা বিষয় যে প্যারালাল যে ফাইন্যান্সিং গ্রাউন্ড আছে, পুঁজিবাজার বাংলাদেশে নেই বললেই চলে, বন্ড মার্কেট নেই বললেই চলে। জনগণের কিছুটা আস্থার জায়গা যেটা, সেটা হচ্ছে যে আর্থিক বাজার তথা হচ্ছে ব্যাংকিং মার্কেট। সুতরাং এই ব্যাংকিং খাতকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং সরকারের যে মহাপরিকল্পনা আছে আগামী 8 থেকে 10 বছরের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতির যে ভিশন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন, সেটাকে অ্যাচিভ করার জন্য একটি শক্তিশালী ব্যাংকিং ব্যবস্থা কিন্তু আসলে বিকল্প নেই। আমরা যেটা মনে করি, অন্তর্বর্তীকালীন সরকার যে সংস্কার কার্যক্রম শুরু করেছিল, সেই সংস্কার কার্যক্রমগুলোকে বর্তমান গণতান্ত্রিক সরকারও এগিয়ে নিয়ে যাবে, এবং সেই সংস্কার প্রক্রিয়াটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটি শক্তিশালী স্বাধীন ব্যাংকিং কমিশন করা যেতে পারে, যেখানে আইন কানুনের যে দুর্বলতা আছে, ফাঁকফোকর আছে, এবং ব্যাংকিং ব্যবস্থায় যে সুশাসনের ঘাটতি আছে, সেটা পূরণের জন্য ব্যাংকিং কমিশন সময়ে সময়ে যে সুপারিশ করবে, সরকার যদি সেগুলো প্রতিপালন করে, আমার কাছে মনে হয় বাংলাদেশের ব্যাংকিং খাত অচিরেই হয়তো ঘুরে দাঁড়াতে সক্ষম হবে। আবার যদি একটু ইসলামী ব্যাংক প্রসঙ্গে আসতে চাই, ইসলামী ব্যাংকের পুরনো মালিকদের মালিকানা ফেরত পাওয়ার একটা বিষয় রয়েছে, যেটা আদালতের উপরে নির্ভর করছে। আদালতের পক্ষে রায় গেলে তারা আবার মালিকানা ফেরত পাওয়ার সম্ভাবনা আছে, এবং আদালতের রায় যদি তাদের বিপক্ষে যায়, মালিকানাটা তারা ফেরত পাবে না। স্পষ্ট করে বলবেন যে কাদের মালিকানা? পুরনো মালিক যারা ছিলেন, সর্বশেষ তো এস আলম গ্রুপ ছিলেন, তাদের পূর্ববর্তী মালিকের কথা বলছি। যদি সেটা সম্ভব হয়, তাহলে ইসলামী ব্যাংকের ভবিষ্যৎ কেমন হতে পারে, কোন দিকে? এখানে দেখুন, দুইটা দিক এখানে লক্ষ্য করা এখানে যাচ্ছে। আমরা একটা বিষয় কিন্তু ভুল বুঝি, এটা আপনাদের জাতীয় একটি প্রচার মাধ্যম, এর মাধ্যমে স্পষ্ট করে আমরা একাডেমিক ব্যাকগ্রাউন্ড থেকে স্পষ্ট করে বলতে চাই যে এ ধরনের প্রতিষ্ঠানগুলো কিন্তু জনগণের প্রতিষ্ঠান। ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC, পাবলিক লিমিটেড কোম্পানি। তো সুতরাং একটি পাবলিক লিমিটেড কোম্পানির সুনির্দিষ্ট কোনো দল, মত, গোষ্ঠী এরা কিন্তু আসলে মালিক দাবি করতে পারেন না। তারা হতে পারেন যে উদ্যোক্তা শেয়ার হোল্ডার ছিলেন, তারা হয়তো পরিচালনা পর্ষদে মেজরিটি শেয়ার হোল্ড করেন, পরিচালক হিসেবে আসতে পারেন, চেয়ারম্যান হিসেবে থাকতে পারেন, কিন্তু সামষ্টিকভাবে যখন মালিকানার কথা বলি, এই মালিকানা কিন্তু অনেক শেয়ার হোল্ডার, সাধারণ বিনিয়োগকারী যারা আছেন, সাধারণ শেয়ার হোল্ডার যারা আছেন, তারা কিন্তু এই প্রতিষ্ঠানের মূল মালিক। তো সুতরাং এই মালিকানার যে হিসাবটা আমরা সময়ে সময়ে বলি যে অমুক গ্রুপের ব্যাংক, অমুক ব্যক্তির ব্যাংক, অমুক প্রতিষ্ঠানের ব্যাংক, অমুক দলের ব্যাংক, অমুক বিশেষ ধর্মবিশ্বাসী দলের ব্যাংক, এরকম কিন্তু আসলে বলাটা আসলে জনগণের কাছে রং মেসেজ যায়। আমরা মনে করি, প্রত্যাশা করি, যেহেতু আপনি যেটা বলেছেন যে আদালতে এই মুহূর্তে এই বিষয়টি বিচারাধীন, আমরা প্রত্যাশা রাখব আমাদের বিজ্ঞ আদালত এই মর্মে সিদ্ধান্ত নেবেন যেটা হচ্ছে দেশ ও জাতির কল্যাণে আসলে ভালো কিছু বয়ে নিয়ে আসে। এমন কোনো সিদ্ধান্ত আসলে যেটা জনগণের মধ্যে একটা ব্যাড রিপারকিউশন হবে, জনগণের অনাস্থার পরিবেশ সৃষ্টি হবে, আমরা মনে করি সেই ধরনের হয়তো রায় মাননীয় বিচারাঙ্গন থেকে হয়তো আসবে না। একটা ছোট করে শেষ প্রশ্ন করতে চাই, আগামী বাজেটে বেসরকারি ব্যাংকিং খাতের উপরে একটা সরকারের ঋণ নির্ভরতার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তো বর্তমানে যা ব্যাংকিং খাতের পরিস্থিতি বা যে বেসরকারি ব্যাংকগুলো তারল্য সংকটে ভুগছে, এই সময় সরকার যদি বেসরকারি ব্যাংকগুলোর উপরে বা ব্যাংক খাতের উপরে ঋণ নির্ভর হয়ে যায়, তাহলে বেসরকারি বিনিয়োগ কমার সম্ভাবনা দেখছেন কিনা? সম্ভাবনা আছে। এই মুহূর্তে আমাদের বেসরকারি খাতে ঋণ প্রবাহ প্রায় 4% ঘরে, যেটা অনেক কম। কিন্তু একটা বিষয় লক্ষ্য করতে হবে, আমাদের দেশে কিন্তু কর জিডিপি রেশিও যেটা আছে, সরকারের তো নিজস্ব কোনো অর্থায়নের উৎস নাই। সরকারের অর্থায়নের উৎস সেটা হচ্ছে রাজস্ব আহরণ। তো 6,95,000 কোটি টাকার যে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে, সেটাও আমাদের বিদ্যমান যে কর জিডিপি অনুপাত আছে, সেটাও কিন্তু আসলে উচ্চাভিলাষী, নাম্বার 1। নাম্বার 2 বলতে হবে, তাহলে এই যে 2,43,000 কোটি টাকার যে বাজেট ঘাটতি, এই ঘাটতিটা সরকার তাহলে কিভাবে পূরণ করবে? সরকারের এই বাজেট ঘাটতি পূরণের জন্য 2,43,000 কোটি টাকার মধ্যে এর প্রায় অর্ধেক, 1,17,000 কোটি টাকা বা কাছাকাছি পরিমাণ অর্থ তারা হচ্ছে যে বাণিজ্যিক ব্যাংক বা ব্যাংকিং চ্যানেল থেকে ধার করতে চাচ্ছেন। এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া, যদিও এটার একটা ক্রাউডিং আউট ইফেক্ট আছে, যে সরকার যদি ঋণ গ্রহণ করে বেসরকারি খাতে ঋণ প্রবাহ কমে যেতে পারে। বেসরকারি খাতে ঋণ প্রবাহ কমে গেলে হয়তো
যে বিনিয়োগ প্রবৃদ্ধির কথা বলা হচ্ছে, জিডিপি প্রবৃদ্ধির কথা বলা হচ্ছে, সেটা অ্যাচিভ করা কিছুটা দুষ্কর হতে পারে। তবে এই অর্থ যেহেতু সরকার অথবা বেসরকারি উইদিন দ্য ইকোনমিতে সার্কুলেট হবে, তাহলে আলটিমেটলি ম্যাক্রো ইকোনমিক কোনো ইমব্যালেন্স সিচুয়েশন ক্রিয়েট হবে বলে আমরা মনে করি না। আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। রাজশাহী নগরীতে একের পর এক গড়ে উঠছে বহুতল ভবন, বাড়ছে আবাসন ব্যবসাও। অভিযোগ রয়েছে ইমারত নির্মাণ বিধিমালা অমান্য করে অনেক ডেভেলপার প্রতিষ্ঠান ইচ্ছে মতো ভবন নির্মাণ করছে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে আশপাশের ভবন মালিকরা। জিয়াউল গনি সেলিমের রিপোর্টে বিস্তারিত। রাজশাহী টাওয়ার নামে 21 তলা ভবনের নির্মাণ কাজ চলছে বাস টার্মিনাল এলাকায়। তার পাশেই একটি আবাসিক হোটেল ভবন, সেখানে ধরেছে ফাটল। এজন্য ডেভেলপার প্রতিষ্ঠানকে দায়ী করেছে হোটেল মালিক। বিষয়টি গড়িয়েছে থানা পুলিশ পর্যন্ত। পাইলিং করার সময় ওই যে বড় বড় পিলার করে আর কি 100 ফিটের, ওই পিলারগুলো ওই মেশিন দিয়ে যখন ভিতরে দেয় ওই সময় ওই আপনার কম্পন হয় একটা, আর কয়েকটা পিলার ফেটে গেছিলো। ওই কারণে আমার বিল্ডিংয়ের কয়েক জায়গায় সামনে আছে কয়েক জায়গায় মানে ফাটল ধরে। অবৈধ বলা না, আমরা আরডিএকে তো কনসার্ন নিয়েই করতেছি সব কিছু। যেমন প্ল্যান বলেন, আরডিএই তো জানছে আমাদের, যখন আমরা প্ল্যান জমা দিই কতজন জিতছে আর কি। আরডিএ আসলে এই উদ্যোগটা আগে আমাদেরকে এভাবে অ্যাওয়ার করে নাই। একই ঘটনা নগরীর কাজিহাটা এলাকায়। সেখানে ভবন নির্মাণ করছে একটি ডেভেলপার প্রতিষ্ঠান, কিন্তু নির্মাণ বিধি না মানায় পাশের ভবনে ফাটল ধরেছে বলে অভিযোগ করেছেন মালিক। 15 ফিট ডিপ করে খুঁড়েছে, ফলে আমার বিল্ডিংটা বাউন্ডারি ওয়াল ফেটে গেছে, ভিতরে গ্যারেজ ফেটে গেছে এবং একটা পিলারও ফেটে গেছে। রাজশাহী নগরীতে প্রায় 100 ডেভেলপার প্রতিষ্ঠান রয়েছে। রিয়েল এস্টেট উন্নয়ন ও ব্যবস্থাপনা আইন অনুযায়ী এসব প্রতিষ্ঠানকে নিবন্ধন নেওয়া বাধ্যতামূলক, কিন্তু নিবন্ধন ছাড়াই দিব্যি অনেকে ব্যবসা চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ উঠেছে। রাজশাহী শহরেতে তারা রীতিমতো এটা সাইনবোর্ড দিচ্ছে, পেপারে দিচ্ছে, প্রকাশ্যেই কাজ করছে আপনার। এবং আপনি তো বিলবোর্ডগুলোতে দেখেন যে লেখা আছে একদম এটা এত পার্সেন্টেজ এতজন করছে, এবং এটা মানুষ কিন্তু সাধারণ মানুষ কিন্তু প্রতারিত হচ্ছে। আমাদের কাছে যখন প্ল্যান পাস করে নিয়ে যায়, তো এটা হচ্ছে যে ইনডেমনিটি বন্ড দিয়ে যায়, যে পাশের কোনো স্থাপনার ক্ষতিগ্রস্ত তারা দায়ী থাকবে। ডেভেলপার প্রতিষ্ঠানগুলোকে নিবন্ধনের আওতায় আনতে সম্প্রতি চিঠি দিয়েছে আরডিএ। জিয়াউল গনি সেলিম, স্টার নিউজ, রাজশাহী। দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম। ভরিতে 5,482 টাকা বেড়ে 22 ক্যারেটের এক ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে 2,30,422 টাকায়। 21 ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ধরা হয়েছে 2,19,983 টাকা। 18 ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম 1,88,548 টাকা। আর সনাতনী এক ভরি স্বর্ণের দাম 1,53,556 টাকা নির্ধারণ করা হয়েছে। সোমবার সকালে নতুন দাম কার্যকর করে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস। এদিকে ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি আলোচনার অগ্রগতির আভাসে বিশ্ববাজারেও বেড়েছে স্বর্ণের দাম। প্রতি আউন্স স্বর্ণের দাম এখন $4,300 উপরে অবস্থান করছে। এবার আন্তর্জাতিক জ্বালানি বাজারের খবর। হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার বিষয়ে একটি চুক্তিতে পৌঁছাতে পারে যুক্তরাষ্ট্র ও ইরান। এমন খবরে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম 5% বেশি কমে ব্যারেল প্রতি বিক্রি হচ্ছে $82। এদিকে দুই দেশের মধ্যে শান্তি চুক্তির আশায় এই সপ্তাহে অপরিশোধিত তেলের দাম কমেছে প্রায় 6%। ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা বলছেন শীঘ্রই একটি চুক্তি স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে চুক্তিটি হবে কিনা তা এখনও নিশ্চিত নয়। এই চুক্তিতে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেয়া ও ইরানের উপর থেকে বিভিন্ন নিষেধাজ্ঞা তুলে নেয়ার মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকতে পারে। একসময় খোদ আরব নিষেধাজ্ঞায় বিপর্যস্ত যুক্তরাষ্ট্র এখন বিশ্বের শীর্ষ জ্বালানি তেল রপ্তানিকারক দেশ। দীর্ঘদিন ধরে যে জ্বালানি তেলের বাজার নিয়ন্ত্রণে রেখেছিল সৌদি আরব আর রাশিয়া, সেই বাজার এখন মার্কিন জ্বালানি কোম্পানিগুলোর আধিপত্য। কিন্তু কিভাবে বিশ্বের শীর্ষ জ্বালানি তেল রপ্তানিকারক দেশ হয়ে উঠল যুক্তরাষ্ট্র? সাল 1973 ইসরায়েলকে সমর্থন দেওয়ার জন্য আরব দেশগুলো সম্মিলিতভাবে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জ্বালানি নিষেধাজ্ঞা আরোপ করেছিল। সেই ধাক্কায় মধ্যপ্রাচ্যের তেলের উপর নির্ভরশীল থাকা যুক্তরাষ্ট্র তখন সংকটে পড়ে গিয়েছিল। 5 দশকের মধ্যে সেই ইতিহাস সম্পূর্ণ উল্টে গেছে। যুক্তরাষ্ট্রের ভাগ্য বদলাতে শুরু করেছে 2010 সাল থেকে।
শিপ ট্রেকিং ডেটা ভোর্টেক্সার তথ্য বলছে মে মাসে যুক্তরাষ্ট্রের জ্বালানি রপ্তানি দাঁড়িয়েছে দৈনিক প্রায় 1,05,00,000 ব্যারেল। বিপরীতে রাশিয়া রপ্তানি করেছে 70 লাখ ব্যারেল আর সৌদি আরব মাত্র 59 লাখ ব্যারেল। একটানা তৃতীয় মাসের মতো বিশ্বের শীর্ষ জ্বালানি রপ্তানিকারকের স্থান দখল করে আছে যুক্তরাষ্ট্র। অথচ 2025 সালেও যুক্তরাষ্ট্রের তুলনায় সৌদি আরব বেশি জ্বালানি তেল রপ্তানি করেছে। তৃতীয় অবস্থানে ছিল রাশিয়া। জ্বালানির বাজারে যুক্তরাষ্ট্রের এই আধিপত্য দুর্বল করে দিতে পারে ওপেক সদস্য দেশগুলোর জ্বালানির দর নিয়ন্ত্রণের ক্ষমতা। এর মধ্যেই 60 বছরের সদস্য দেশ সংযুক্ত আরব আমিরাত এই জোট থেকে বেরিয়ে বড় ধাক্কা লেগেছে জোটে। বিশ্লেষকরা বলছেন ইউক্রেনে রাশিয়ার সেনা অভিযান শুরুর পর রুশ জ্বালানি খাতে বিধিনিষেধে ইউরোপের বাজারের দখল পেয়েছে যুক্তরাষ্ট্র। এরপর 2026 সালে ইরানের যৌথ হামলার পর হরমুজ অচল হয়ে মধ্যপ্রাচ্য থেকে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ স্থবির হয়ে মার্কিন কোম্পানিগুলোর যেন কপাল খুলে যায়। 2000 সাল থেকে এখন পর্যন্ত দৈনিক 22 মিলিয়ন ব্যারেলে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের জ্বালানি উত্তোলন, যেখানে ওপেকের উপর নির্ভর করে সৌদির দৈনিক উত্তোলন 10 থেকে 12 মিলিয়ন ব্যারেলের মধ্যে আছে 26 বছরে। ইউরোপ এখন তার মোট আমদানির 47% পাচ্ছে যুক্তরাষ্ট্র থেকে, যা 2021 সালে ছিল মাত্র 37%। এশিয়াও মধ্যপ্রাচ্য ছেড়ে যুক্তরাষ্ট্রের দিকে ঝুঁকছে। এদিকে 2010 সালে সারা বিশ্বে জ্বালানির বার্ষিক চাহিদা ছিল 87 মিলিয়ন ব্যারেল, যা 2025 সালে পৌঁছেছে 104 বিলিয়ন ব্যারেলে। ঈশিতা ব্রহ্ম, স্টার নিউজ। এই ছিল স্টার বিজ টুডে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।